নমস্কার, সংস্কার কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল নলেজ ফান্ডে আজকে আমরা আলোচনা করব রেসপিরেশন অর্থাৎ শ্বসন সম্বন্ধে। এর আগে আমরা বায়োলজিতে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন, সালোক সংশ্লেষ এবং কোষ সম্বন্ধে আলোচনা করেছি। যদি সেই ভিডিওগুলো কেউ না দেখে থাকো তাহলে একবার সেই ভিডিওগুলো দেখে নাও, অথবা ডেসক্রিপশনে তাদের লিংক দেওয়া হবে। এখন আজকে আমরা আলোচনা করব শ্বসন সম্বন্ধে। একটা বিষয় যে শ্বসন কাকে বলে, না শ্বসন দুভাবে হয়ে থাকে আমাদের শরীরের মধ্যে, বা যে কোনো প্রাণীর শরীরের মধ্যে শ্বসন দুভাবে হয়ে থাকে। এক কি হচ্ছে না, আমাদের যে খাদ্য আমরা খাবার খাচ্ছি সেই খাবার আমাদের শরীরে কোষে কোষে যাচ্ছে এবং কোষের মধ্যে একটা শোষণ হয়ে থাকে, যেটাকে আমরা কোষীয় শোষণ বলে থাকি। এবং আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই শ্বাস প্রশ্বাসও এক প্রকার শোষণ, সেটাকে অঙ্গীয় শোষণ বলা হয়ে থাকে। তাহলে একটা বিষয় মনে রাখো, একটা হচ্ছে কোষীয় শোষণ আর একটা কি হচ্ছে না অঙ্গীয় শোষণ। কোষীয় শোষণ বিষয়টা কি হচ্ছে না, কোষস্থ খাদ্য জারিত হয়ে যে তাপ, ক্লিয়ার আছে? কোষস্থ খাদ্য জারিত হয়ে যে তাপ ও গতিশক্তি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে কোষীয় শোষণ। ক্লিয়ার আছে বিষয়টা? না, কোষস্থ খাদ্য অর্থাৎ কোষে যে খাবারটা গেল সেই খাদ্য কোষের মধ্যে জারিত হবে এবং জারিত হয়ে যে গতি বা তাপ শক্তি উৎপন্ন করবে, যার ফলে আমাদের শরীরে একটা শক্তি উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে কোষীয় শোষণ। অঙ্গীয় শোষণ বিষয়ে আমি পড়ে আসছি, আর কোষীয় শোষণটাকে আমরা ক্লিয়ার করে নিই। তাহলে এটাকে বলা হচ্ছে কি কোষীয় শোষণ। ঠিক আছে? তাহলে কোষীয় শোষণে কি হচ্ছে, খাদ্যটা জারিত হচ্ছে আর কিছু উৎপন্ন হচ্ছে তাপ এবং গতি শক্তিতে উৎপন্ন হচ্ছে, তার ফলে আমাদের একটা শোষণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যেটাকে আমরা কোষীয় শোষণ বলে থাকি। এই কোষীয় শোষণ এই বিষয়টা আমাদের শরীরে কোষের মধ্যে ঘটে থাকে, কোষের ভেতরে। কোষের মধ্যে কি আছে না, এখানে দুটা অংশ আছে, যেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই দুটি কোষীয় অঙ্গাণুতে আমাদের এই শোষণ ঘটে থাকে। সাইটোপ্লাজমে একটা পর্যায় ঘটে, শ্বসনের একটা পর্যায়, যেটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। আর মাইটোকন্ড্রিয়া একটা পর্যায় ঘটে, যেটাকে বলা হচ্ছে ক্রেবস চক্র। ক্লিয়ার আছে বিষয়টা? তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাতে একটা পর্যায় সম্পন্ন হয় এবং ক্রেবস চক্র পর্যায়টাতে একটা পর্যায়ে প্রক্রিয়া সম্পন্ন হয়, আর ফলে পুরোপুরি কোষীয় শোষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। ক্লিয়ার আছে? আর অঙ্গীয় শোষণ কি হচ্ছে না, আমরা যে শ্বাসকার্য চালাই, যে অঙ্গের দ্বারা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ ও বায়ুতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে যে শোষণ সম্পন্ন, এটাকে বলা হচ্ছে অঙ্গীয় শোষণ। অঙ্গীয় শোষণে কি ঘটনা ঘটে থাকে না, এখানে যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখো, তো মানুষের ফুসফুস আছে, এই ফুসফুসের মাধ্যমে আমরা কি করি বলতো, যে শ্বাস নিচ্ছি আর ছাড়ছি। ঠিক আছে না? তো শ্বাস প্রশ্বাস, তো অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অঙ্গীয় শোষণ। তো প্রত্যেকটি প্রাণীর শ্বাস অঙ্গ আছে, যার মাধ্যমে তারা অঙ্গীয় শোষণ প্রক্রিয়াটাকে সম্পন্ন করে থাকে। এখানে আমরা অনেকগুলো প্রাণীর শ্বাস অঙ্গ সম্বন্ধেও উল্লেখ করব। এখন এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে আপাতত সবার? গুড। এরপরে দেখো, এগুলো আমরা ডিসকাস করবো আরো, একের পর এক দেখে যাও, এর ধাপে ধাপে আসছি। ঠিক আছে? এরপর দেখো, শ্বসন সাধারণত দুই প্রকার। শ্বসন সাধারণত কত প্রকার হয়? দুই প্রকার। এক হচ্ছে সবাত শোষণ, আর একটা কি হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ আর অবাত শোষণ। শ্বসনের আরেকটা প্রকার আছে, যেটাকে সন্ধান প্রক্রিয়া বলা হয়, সেটাও আমি একটু করে আসছি। তো সবাত শোষণ আর অবাত শোষণ। সবাত শোষণ কোন বিষয়টা হচ্ছে, যে শোষণ মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। আর অবাত শোষণ কোনটা, যেটা মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। অর্থাৎ একটা বিষয় মনে রাখো, আমরা যে মুক্ত অক্সিজেন মানে কি, যেমন আমরা শ্বাসকার্য চালাচ্ছি, তো আমরা শ্বসন প্রক্রিয়া চালাচ্ছি, আমরা তো বায়ুমণ্ডল থেকে সোজাসুজি অক্সিজেন নিচ্ছি, এটা হচ্ছে মুক্ত অক্সিজেন। বায়ুমণ্ডল থেকে সোজাসুজি অক্সিজেন নেওয়া, এটা হচ্ছে মুক্ত অক্সিজেন। কিন্তু অবাত শোষণ যেটা বায়ুমণ্ডল থেকে সোজাসুজি নিচ্ছে না, কি না কেউ বায়ুমণ্ডল থেকে নিচ্ছে, তারপরে তার শরীরের ভেতর অক্সিজেন যাচ্ছে, সেই অক্সিজেনটা শরীরের ভেতরে হয়তো কোনো প্রাণী আছে,
সেই প্রাণীটা গ্রহণ করছে। যেমন মনে করো কৃমি হয়ে যাওয়া, পেটে কৃমি হয়ে যাওয়া। পেটে কৃমি কি হয়, পেটের ভেতর থাকে, এবং সে তো আর কখনো কখনো পেট থেকে ফুটো করে করে বার হয়ে হয়ে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন আত্মগ্রহণ করে না। তারা কি করে না, আমরা যে অক্সিজেনটা নিলাম সেই অক্সিজেনটাই তারাও নিজেরা গ্রহণ করে এবং তার মাধ্যমে তারা নিজেদের শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে সেই কৃমি এদের ক্ষেত্রে এরা কোন প্রক্রিয়াতে শ্বসন সম্পন্ন করছে না, অবাধ শ্বসন প্রক্রিয়াতে। কোন প্রক্রিয়াতে, অবাধ শ্বসনে। আর আমরা ডাইরেক্ট বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিচ্ছি, মানে আমরা কোন প্রক্রিয়াতে করছি না, সবাধ শ্বসনে। এতদূর ক্লিয়ার আছে আপাতত? সবাধ শ্বসন আর অবাধ শ্বসনে কি হয় না, একটা রাসায়নিক প্রক্রিয়া সম্পন্ন হয়। আমি সবাধ শ্বসনেরটা অবাধ শ্বসন দুটোই করাচ্ছি। সবাধ শ্বসনে কি হয় দেখো, সবাধ শ্বসনে কি হয় না, গ্লুকোজ, যে গ্লুকোজ আমরা প্রাণীরা কি খাদ্যের মাধ্যমে উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে তারা গ্লুকোজ উৎপন্ন করে, সেই গ্লুকোজ 6 অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং উৎসেচকের সাহায্যে, কার সাহায্যে, উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন করে না, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে, জল উৎপন্ন করছে এবং 686 কেজি ক্যালোরি কি উৎপন্ন করছে না, শক্তি উৎপন্ন করছে। কি উৎপন্ন করছে না, শক্তি উৎপন্ন করছে। এই যে পুরোপুরি বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে সবাধ শ্বসন। এখানে দেখো কারণ উপস্থিতিতে হয়েছে, অক্সিজেনের উপস্থিতিতে। গ্লুকোজ কোথায় আছে, কোষে আছে। তাহলে কোষস্থ খাদ্যটা, যে বললাম আগে যে কোষস্থ খাদ্যটা অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে, আর জারিত হওয়ার ফলে দেখো শক্তি উৎপন্ন হচ্ছে, ঠিক আছে না। তো এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার সবাধ শ্বসন প্রক্রিয়া। কি বললাম আরেকবার রিপিট করছি না, গ্লুকোজ দেখো অক্সিজেনের উপস্থিতিতে উৎসেচকের দ্বারা জারিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে এবং 686 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন করছে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এটা হচ্ছে সবাধ শ্বসন। এই সবাধ শ্বসন প্রক্রিয়াটা 4টি পর্যায়ে ঘটে থাকে। কটা পর্যায়ে ঘটে থাকে? 4টি পর্যায়ে, ঠিক আছে, 4টি পর্যায়ে। 4টি পর্যায়ে কি কি না, এক হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস, 2 হচ্ছে পাইরুভেট জারণ, 3 হচ্ছে ক্রেবস চক্র, আর 4 হচ্ছে ক্রান্তীয় শ্বসন। একটি পর্যায়ে ঘটে থাকে সবাধ শ্বসনটা। কি কি বললাম? এক হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, ক্রেবস চক্র আর ক্রান্তীয় শ্বসন। এগুলাকে নিয়ে আমি আলাদা করে ব্যাখ্যা করছি এখনই। তার আগে আমরা দেখে নিই একটু অবাধ শ্বসনটা। অবাধ শ্বসন কিসের অনুপস্থিতিতে ঘটে না, মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। তাহলে এর ক্ষেত্রেও শ্বসন মানেই তো শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে এর ক্ষেত্রেও একটা বিক্রিয়া ঘটে যার ফলে কি হয়, শ্বসন উৎপন্ন হয়ে থাকে। যার ফলে কি উৎপন্ন হয়ে থাকে, শ্বসন উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো এর ক্ষেত্রে যে বিক্রিয়াটা ঘটে সেটা কি রকম, দেখো C6H12O6 প্লাস এখানে নাইট্রাইট আয়ন রূপে সেটা বিক্রিয়া করে NO3 মাইনাস, এখান থেকে উৎপন্ন করে 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু জল প্লাস NO মাইনাস আয়ন আর প্লাস 50 কেজি ক্যালোরি শক্তি। 50 কেজি ক্যালোরি শক্তি। যেসব প্রাণীরা অবাধ শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে তারা কিন্তু তাদের বিশেষ কোনো শক্তির প্রয়োজন হয় না। যেমন আমরা সবাধ শ্বসন করি, আমাদের খুব বেশি এনার্জির প্রয়োজন হয়, সেই জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয়। তার সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব পরিমাণে শক্তি উৎপন্ন হয়। কিন্তু যাদের অবাধ শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তির উৎপন্ন হয় না। কত শক্তি উৎপন্ন হয় না, 50 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এক্ষেত্রে কি হয় না, গ্লুকোজ দেখো নাইট্রাইট আয়ন, এটা কি বলে নাইট্রাইট, এখানে অক্সিজেনের উপস্থিতিতে ঘটে না, কার উপস্থিতিতে ঘটে, নাইট্রাইটের ক্ষেত্রে। নাইট্রাইট আয়নের দ্বারা এখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে আর NO মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে আর 50 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া। আর এর ক্ষেত্রে দেখো অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, সেই জন্য একে সবাধ শ্বসন। এর ক্ষেত্রে কোনো অক্সিজেনের প্রয়োজন নেই, সেই জন্য এটা কি হচ্ছে না, অবাধ শ্বসন। তাহলে তোমাকে একটা প্রশ্ন করা হলো যে বলো সবচেয়ে বেশি শক্তি কোন প্রক্রিয়াতে উৎপন্ন হয়, সবাধ শ্বসনে না অবাধ শ্বসনে? তাহলে অবভিয়াসলি কিসে উৎপন্ন হচ্ছে না, সবাধ শ্বসনে উৎপন্ন হচ্ছে। কিসে উৎপন্ন হচ্ছে না, সবাধ শ্বসন উৎপন্ন হচ্ছে। এখানে তুমি দেখো সবাধ শ্বসন ম্যাক্সিমাম প্রাণী আছে যারা সবাধ শ্বসন সম্পন্ন করে, কিছু কিছু আছে যারা অবাধ শ্বসন সম্পন্ন করে। এখানে কতগুলো আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উদাহরণ হিসাবে মনে রাখো। যেমন গোধ কৃমি, মনোসিস্ট, মনোসিস্ট। বীজের অঙ্কুরোদ্গমের সময় কিন্তু কি ঘটে, অবাধ শ্বসন, বীজের অঙ্কুরোদ্গম। আর আমরা যখন অনেক বেশি পরিমাণে কাজ করি তখন আমাদের বেশি তো কি শোষণ ঘটে থাকে না, অবাধ শোষণ ঘটে থাকে।
পেশিতেও কোন শ্বসন ঘটে থাকে না অবাধ শ্বসন ঘটে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? তাহলে মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। এখানে নাইট্রাইট আয়নকে ব্যবহার করা হয়। উদাহরণ কিছু বললাম, গোলকিডনি, গোদকিডনি, মনোসিস্ট বীজের যখন অঙ্কুরোদ্গম হয় সে সময় কিন্তু অবাধ শ্বসন ঘটে। আর আমাদের পেশিতেও কি শ্বসন ঘটে থাকে না অবাধ শ্বসন ঘটে থাকে যখন প্রচুর পরিমাণে কাজ করি। আর ফলে আমাদের শরীরে কি উৎপন্ন হয়, পেশিতে কি উৎপন্ন হয় না ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যার ফলে পেশি কি হয়ে যায় অবসন্ন হয়ে যায়। পেশি কি হয়ে যায় অবসন্ন হয়ে যায়, মানে আর বেশি কাজ করতে চায় না। ঠিক আছে না? তো এরপর আমি এই 4টা পর্যায়কে নিয়ে একটু ব্যাখ্যা করছি। আমি কি বললাম যে সবাক শ্বসনে 4টা পর্যায় ঘটে থাকে। এক হচ্ছে গ্লাইকোলাইসিস, পাইরুভেট জারণ, ক্রেবস চক্রের প্রান্তীয় শ্বসন। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় ঘটে না সাইটোপ্লাজম। কোথায় ঘটে? সাইটোপ্লাজম। দুটি পর্যায়ের স্থান আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে সাইটোপ্লাজমে, আর এক হচ্ছে ক্রেবস চক্র কোথায় ঘটে না মাইটোকন্ড্রিয়ায়। কোথায় না মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে ব্যাপারটা? এই যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে বলা হয় ইএমপি পথ। এটাকে কি বলা হয় না ইএমপি পথ। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ইএমপি পথ। কেন ইএমপি পথ বলা হয়? কেন কি 3জন বিজ্ঞানী মিলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ব্যাখ্যা করেছিলেন বা গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে দেখিয়েছিলেন। 3জনের নাম হচ্ছে ই দিয়ে হচ্ছে এমডেস, এম দিয়ে মম্ফে, আর পি দিয়ে হচ্ছে পার্নেস। তাহলে এমডেস, মম্ফে আর পার্নেস। এমডেস, মম্ফে, পার্নেস, ইএমপি পথ। এমডেস, মম্ফে, পার্নেস, এমডেস, মম্ফে, পার্নেস। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরপর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, যখন আমরা সালোক সংশ্লেষে আলোচনা করেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যে সেখানে একটা সবচেয়ে প্রথম উৎপন্ন অজৈব যৌগ কি হচ্ছে না পাইরুভিক অ্যাসিড, পিজিএ, পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে না? সেই পাইরুভিক অ্যাসিডের জারণ হয়। এখানে পাইরুভেট জারণ হয়। কি হচ্ছে না পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিড জারিত হয়। পাইরুভিক অ্যাসিডটা জারিত হয় এবং সেটাও শক্তিতে পরিণত হয় পাইরুভেট জারণে। এরপরে আসছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র কোথায় ঘটে না মাইটোকন্ড্রিয়ায় ঘটে। মাইটোকন্ড্রিয়ায় ঘটে। আর মাইটোকন্ড্রিয়াকে সেজন্য শক্তি ঘর বলা হয়ে থাকে। কিসের কি না পাওয়ার হাউস বলা হয়ে থাকে, কোষের পাওয়ার হাউস। ঠিক আছে না? ক্রেবস চক্র ঘটে। এই ক্রেবস চক্র বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করেছিলেন। এটা কি আবিষ্কার করেছিলেন না বিজ্ঞানী ক্রেবস। বিজ্ঞানী ক্রেবস আবিষ্কার করেছিলেন, সেই জন্য ক্রেবস চক্রের নামটা ওনার নামই হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রে কি ঘটনা ঘটে তা না ক্রেবস চক্রে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন। ক্রেবস চক্রে কি উৎপন্ন হয় না সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ক্রেবস চক্র প্রক্রিয়াটা কি উৎপন্ন হয় সাইট্রিক, যেটুকু আমাদের ইম্পর্টেন্ট আমি সেটুকুই আলোচনা করছি। ক্রেবস চক্রে কি উৎপন্ন হয় সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। আর শেষে আসছে প্রান্তীয় শ্বসন। প্রান্তীয় শ্বসনে কি হয় না সম্পূর্ণরূপে কি উৎপন্ন হয়ে যায় না শক্তি উৎপন্ন হয়ে যায়। সম্পূর্ণরূপে কি উৎপন্ন হয়ে যায় না শক্তি উৎপন্ন হয়ে যায়। তাহলে 4টা পর্যায় সম্পন্ন হয় আমাদের সবাক শ্বসনে। কটা পর্যায়? 4টা। ঠিক আছে না? তো এইভাবে আমাদের পুরোপুরি সবাক শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। ক্লিয়ার আছে ব্যাপারটা? এরপরে দেখো শ্বসনের আরেকটা আমি প্রকার বলেছিলাম, যেটার নাম হচ্ছে কি, যেটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া। সেটা নিয়ে আলোচনা করছি, তো একটু দেখুন। এরপর দেখো আমরা শ্বসনের যে পর্যায়টা ছিল যেটার নাম হচ্ছে সন্ধান প্রক্রিয়া। সন্ধান প্রক্রিয়াটাকে আমরা আলোচনা করি। সন্ধান প্রক্রিয়া কিন্তু মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। আর একটা বিষয় মনে রাখো, সন্ধান প্রক্রিয়াতে কিন্তু 36 থেকে 50 কেজি ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। 36 থেকে 50 কেজি ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। আর সন্ধান প্রক্রিয়া দুভাবে ঘটে থাকে। একটা হচ্ছে কোহল সন্ধান। এখানে কি হয় না এখানে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আর এখানে 50 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কত না 50 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কি বললাম? ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় এবং 50 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কোহল সন্ধান কোথায় ঘটে এরকম যদি তোমাকে জিজ্ঞাসা করে তাহলে তোমার অ্যান্সার কি হবে? ইস্ট নামক এক ছত্রাক আছে, সেখানে কিন্তু কোহল সন্ধান প্রক্রিয়াটা ঘটে থাকে। সেকেন্ড টাইম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান। ল্যাকটিক অ্যাসিড সন্ধান নামটা দেখেই বুঝতে পারছেন না, এই সন্ধান প্রক্রিয়াতে কি উৎপন্ন হয় না ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আর 36 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? 36 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, 36 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। আর ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে ল্যাকটিক অ্যাসিড সন্ধান কোথায় ঘটে থাকে না আমাদের পেশি কোষে ঘটে থাকে। কোথায় ঘটে থাকে? পেশি কোষে। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট।
সেই জন্য বলা হয় যে আমরা যখন প্রচুর পরিশ্রম করি তখন আমাদের পেশিরা অবসন্ন হয়ে যায়, মানে কাজ করতে শুরু করে না। মানে কি হয় না, আমাদের পেশিতে শ্বসন প্রক্রিয়া বা শ্বসনের সন্ধান প্রক্রিয়া ঘটার ফলে আমাদের পেশিগুলোতে কি উৎপন্ন হয়ে যায় না, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে কি হয় না, আমাদের শরীর আর বেশি কাজ করতে বা পেশিগুলো কাজ করতে চায় না। কিছুক্ষণ যখন রেস্ট নেওয়া হয় তখন ল্যাকটিক অ্যাসিড ধীরে ধীরে নিবারণ হয়ে যায়, তখন পেশি আবার শক্তি পায় আর তখন আবার কাজ করার সক্ষম হয়ে থাকে। তো এটা পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে অতিরিক্ত পরিশ্রম করলে আমাদের পেশিতে কোন অ্যাসিড জমা হয় না, ল্যাকটিক অ্যাসিড জমা হয় এবং কত পরিমাণে এখানে শক্তি হয় না, 36 কেজি ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ক্লিয়ার আছে ব্যাপারটা? ইস্টে কোন প্রক্রিয়া সম্পন্ন হয় না, কোল সন্ধান প্রক্রিয়া সম্পন্ন। কোল সন্ধানে কি উৎপন্ন হয়, ইথাইল অ্যালকোহল। ল্যাকটিক অ্যাসিড সন্ধানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। এতদূর ক্লিয়ার আছে? ওকে। এরপরে দেখো আমি কতগুলো পয়েন্ট বলছি, একটু একটু মনে রাখো যে শ্বসন একটি অপচিতি বিপাক। অপচিতি বিপাক, দেখো বিপাক প্রকাশ দু প্রকার, একটা হচ্ছে উপচিতি, একটা হচ্ছে অপচিতি। উপচিতি বিপাক সালোক সংশ্লেষে বলা হয়েছিল যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে, যে বিপাকের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বলা হয়, যেটা যে বিপাকে দেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে অপচিতি বলা হয়। তো শ্বসনের ফলে কি হয় না, আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় সেটা ক্ষয় হতে থাকে, সেই জন্য শ্বসনের ফলে আমাদের শরীরের ওজনটা কি হয় না, হ্রাস পায়। এই জন্য একে কি বলা হয়ে থাকে না, অপচিতি বিপাক। কি বলা হয়ে থাকে, অপচিতি বিপাক। নেক্সট দেখো, শ্বসনে মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। এটিপি কি হচ্ছে, এডিনোসিস ট্রাইফসফেট। এটিপি রূপে শক্তি আবদ্ধ হয়। তো শ্বসনে কত শক্তি উৎপন্ন হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয়। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে দেখো, ক্রেবস চক্রের মুখ্য উপাদান কি না, ক্রেবস চক্র বা যদি বলা হয় শ্বসনে, ক্রেবস চক্রের বা শ্বসনের মুখ্য উপাদান কি না, মুখ্য উপাদান হচ্ছে কি গ্লুকোজ। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখছি আমরা গ্লুকোজের জারণ হচ্ছে, তাহলে মুখ্য উপাদান কি হচ্ছে না, গ্লুকোজ। মুখ্য উপাদান কি হচ্ছে না, গ্লুকোজ। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? আরেকটা পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, উষাকাল। উষাকাল মানে কোন সময়টাকে বলা হয় বলতো, ভোরবেলা। ঠিক আছে না? উষাকালে কি হয়, উষাকালে সালোক সংশ্লেষ ও শ্বসনের হার সমান। তাহলে উষাকালে ভোরের বেলা সালোক সংশ্লেষ আর শ্বসনের হার কি থাকে না, সমান হারে থাকে। ক্লিয়ার আছে বিষয়টা? সমান হারে থাকে। ঠিক আছে না? নেক্সট টাইম দেখো, আমাদের শরীরের ক্ষেত্রে যদি দেখো তো আমাদের শরীরের ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রে শ্বাস অঙ্গ কি হয় না, ফুসফুস। সেই জন্য ফুসফুসের মাধ্যমে আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন নিই এবং সেই অক্সিজেন কোথায় চলে যায় না, রক্তে চলে যায়। রক্তের মাধ্যমে সমস্ত কলা কোষে যায়, ফলে সমস্ত জায়গায় অক্সিজেন পরিবহন করে রক্ত পৌঁছে দেয়, ফলে সেই অক্সিজেনকে আমরা কাজে লাগিয়ে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করতে পারি। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, যদি ইনকেস আমাদের ফুসফুস যদি দুর্বল হয়ে যায় বা কমজোর হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যত পরিমাণ আমাদের শরীরে অক্সিজেন প্রয়োজন তত পরিমাণ অক্সিজেন আমরা প্রবেশ করাতে পারি না। এই জন্য সবসময় ফুসফুসকে কি রাখা উচিত, সুস্থ রাখা উচিত। তো দেখো, ফুসফুসকে সুস্থ রাখার আমি দুটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। ফুসফুস সুস্থ রাখার নিয়ম, সুস্থ রাখার দুটা নিয়ম হচ্ছে, এক তো ব্যায়াম করো, ব্যায়াম করতে হবে, অর্থাৎ কন্টিনিউ এক্সারসাইজ করে যাও। এক্সারসাইজ যদি ঠিকঠাক করে যাও তাহলে ফুসফুসের ক্ষমতা বাড়ে, ফুসফুসে বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করাতে পারে। আর দুই হচ্ছে ধূমপান। ধূমপান কি করতে হবে না, ধূমপান ত্যাগ করতে হবে। বুঝা গেল ব্যাপারটা? ধূমপান কি করতে হবে, ত্যাগ করতে হবে। নাহলে কি হয়, যারা বিড়ি খায়, সিগারেট খায়, তারা ফুসফুস খেয়ে তাদের ভেতরটাকে কি করে ফেলেছে, ফুসফুসের যা ক্ষমতা আছে সেই ফুসফুসের ক্ষমতাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। সেই জন্য তাদের কি হয় না, যত পরিমাণ অক্সিজেনের দরকার শরীরে তত পরিমাণ পৌঁছাতে পারে না, ফলে তাদের নানা রকম প্রবলেম এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যায়ামের মাধ্যমে কি হয়, ব্যায়াম যখন আমরা করি তখন অটোমেটিক শরীরের ভেতরের যে অঙ্গগুলো আছে তার সেগুলাতে বেশি পরিমাণ তাদের অক্সিজেনের দরকার পড়ে, তখন বেশি পরিমাণে অক্সিজেন নিয়ে আমরা যখন ফুসফুসকে খুব অ্যাক্টিভ এবং খুব শক্তিশালী করে এবং সবল করে ফেলি, তখন ফুসফুস খুব শক্ত থাকে এবং ফুসফুস খুব ভালোভাবে কাজ করতে পারে। সেই জন্য ব্যায়াম অবশ্যই করা উচিত। আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে অতি অবশ্যই প্রতিদিন দৈনন্দিন 30 মিনিট 40 মিনিট অতি অবশ্যই ব্যায়াম করো। আমিও প্রতিদিন কিন্তু এক্সারসাইজ প্রাণায়াম এসব করি। ঠিক আছে? ধূমপান অবশ্যই ছেড়ে দেওয়া উচিত। ঠিক আছে না? ধূমপান করে তুমি নিজের শরীরের হানি করছো এবং নিজেকে অসুস্থ দিকে নিয়ে যাচ্ছ
উপরন্তু তুমি ধূমপান করতে করতে কারো কাছ থেকে বিড়ি কিনছো, কারো কাছ থেকে সিগারেট কিনছো, আর বাবা মা বা ঘর পরিবার এদেরকে আড়ালে রেখে তুমি ফুসফুস করে তুমি টানছো, যাতে কি হচ্ছে না তোমার শরীর খারাপ হচ্ছে, আর অন্য কেউ তোমার কাছ থেকে তোমার বিড়ি সিগারেট বা আরো যে বড় বড় নেশা আছে সেসব গুলা বিক্রি করে তোমার কাছ থেকেও কোটিপতি হয়ে যাচ্ছে। তো সুতরাং নিজে সজাগ হোক, জনগণ সজাগ হয়ে যাবো, ঠিক আছে না? তো সুতরাং ব্যায়াম করা উচিত আর ধূমপান ত্যাগ করে দেওয়া উচিত। তাহলে মোটামুটি শ্বসন প্রক্রিয়াটা বুঝে উঠতে পেরেছে। এরপরে দেখো আমি আসছি যে প্রথমে বলেছিলাম শ্বসনের যে একটা কোষীয় শ্বসন হয় আর একটা কি বলা অঙ্গীয় শ্বসন। তাহলে আমরা তখন কোনটা আলোচনা করলাম? কোষীয় শ্বসন। এরপরে আমি অঙ্গীয় শ্বসনে আসছি। নেক্সট দেখো অঙ্গীয় শ্বসন। অঙ্গীয় শ্বসন মানে কি হচ্ছে যে আমরা যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করছি তাতে কি হয় না অক্সিজেন গ্রহণ করছি, তাহলে কোনো না কোনো অঙ্গের মাধ্যমে অক্সিজেনকে গ্রহণ করব। তো যে অক্সিজেনকে গ্রহণ করার ফলে যে অঙ্গকে ব্যবহার করি তার ফলে যে শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে অঙ্গীয় শ্বসন। তো অঙ্গীয় শ্বসন সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রাণী আছে যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম শ্বাস অঙ্গ আছে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? যদি আমরা দেখি মানুষের ক্ষেত্রে শ্বাস অঙ্গ কি হচ্ছে? ফুসফুস। মানুষের ক্ষেত্রে শ্বাস অঙ্গ কি হচ্ছে? ফুসফুস। ফুসফুস দিয়ে আমরা কিন্তু শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এরপরে ঘটনাটা দেখো, আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে যাদের বিভিন্ন ধরনের শ্বাসঅঙ্গ আছে, যেটা আমরা পরের পার্টে আলোচনা করব যে কোন প্রাণীর কি কি শ্বাসঅঙ্গ আছে। এবং ফুসফুস, আমাদের যে শ্বাসঅঙ্গ ফুসফুস, সেই ফুসফুস আমাদের শরীরে কেমন ভাবে কাজ করে, শ্বাস নিলে কি কি বায়ুমণ্ডল থেকে কি কি পদার্থ ভেতরে ঢুকছে, এবং প্রশ্বাস যখন আমরা প্রশ্বাস করছি অর্থাৎ ছাড়ছি, ত্যাগ করছি, তখন আমাদের কি কি পদার্থ বাইরে বার হচ্ছে সেটা আমরা পরের পার্টে আলোচনা করব। একটা জাস্ট কথা বলি যে মানুষের ক্ষেত্রে শ্বাস অঙ্গ হয়ে যাচ্ছে কি ফুসফুস, তেমনি কিছু অতিরিক্ত শ্বাস অঙ্গ আছে, অর্থাৎ কতগুলো প্রাণী আছে যাদের কি হচ্ছে না শ্বাস অঙ্গ তো আছে তাদের, যেমন মাছের শ্বাস অঙ্গ কি হয়? ফুলকা হয়। তো কিছু কিছু প্রাণী আছে যাদের তো নিজস্ব শ্বাস অঙ্গ আছে, তার সাথে সাথে তাদেরকে কি অতিরিক্ত শ্বাস অঙ্গ দেওয়া আছে, অর্থাৎ যদি তার শ্বাস অঙ্গ না কাজ করে থাকে তাহলে কিন্তু তার অতিরিক্ত এক্সট্রা যে শ্বাস অঙ্গ আছে তার দ্বারা সে শ্বাস কার্য চালাবে। যেমন অতিরিক্ত শ্বাস অঙ্গ কার থাকে না? শিঙ্গি, মাগুর, কই, এইসব মাছগুলার অতিরিক্ত শ্বাস অঙ্গ থাকে। অর্থাৎ এরা কি হয় না, এদের জল থেকে যদি তুলে এদেরকে ডাঙায় রাখা হয়, তাহলে ডাঙাতেও যদি রাখা হয় তাহলে তারা অনেক সময় ধরে বেঁচে থাকতে পারে, কেন কি তাদের অতিরিক্ত শ্বাস অঙ্গ থাকে, যার জন্য তারা দীর্ঘক্ষণ শ্বাস কার্য চালিয়ে সেখানে বেঁচে থাকতে পারে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে অতিরিক্ত শ্বাস অঙ্গ কার কার থাকে না? শিঙ্গি, মাগুর, কই, এইসব মাছগুলা থাকে। পরের পার্টে আমরা আলোচনা করব অঙ্গীয় শ্বাসঅঙ্গ সম্বন্ধে এবং কোন প্রাণীর কি কি শ্বাসঅঙ্গ আছে সেসবগুলো আলোচনা করবো, এবং আমাদের ফুসফুস কিভাবে কাজ করছে সেটাও আলোচনা করবো। আজকে এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ।